দিল্লির ৫৬ রিং রোড লাজপত নগর। শেখ মুজিবের মৃত্যুর পর ঠিক যেখানটায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুজিব কন্যাকে তার সপরিবার সহ আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেন। কে জানতো ঠিক ৪৯ বছর পর ঠিক একই জায়গায় আশ্রয় নিতে বাধ্য হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থেকে ১০০ দিন আগে অগস্টের ৫ তারিখ ছাত্র জনতার আন্দোলনে চরম নাটকীয়তায় দেশ থেকে পালিয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। দিল্লির রাজপথ নগরে আশ্রয় মেলে তারপর অবশ্য সেখান থেকে নেওয়া হয় দিল্লির কেন্দ্রস্থলের সুরক্ষিত এক গোপন আস্তানায়। যদিও দিল্লির বিশ্বাস ছিল তার এই আশাটা সংক্ষিপ্ত যাত্রাবিরতি ছাড়া কিছুই নয়। প্রশ্ন ওঠে, এই চরম অস্বাভাবিক একটা পরিস্থিতিতে তিনি স্বাধীনভাবে কতটা কি করতে পারছেন এবং এই ১০০ দিনে বাংলাদেশের রাজনীতিতে কি কি পরিবর্তন এসেছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, যিনি গত ১০০ দিন ধরে ভারতে শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপের বিষয়ে সবকিছুই জানেন। তার মাধ্যমে জানা যায় শেখ হাসিনার গোপনীয়তাই ছিল নিরাপত্তা এবং শেখ হাসিনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকলেও সেটা খুব বিশেষ এক ধরনের আয়োজন। মানে ধরা যেতে পারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য যে ধরনের নিরাপত্তা থাকে তার জন্য সমমানের, তবে কিছুটা ভিন্ন ব্যবস্থা করা হয়েছে। যেহেতু শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, এর অর্থ হলো তার সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব কিন্তু এখন ভারতের কাঁধে। সেখানে সামান্য কোনো ভুল হলেও তার দায় ভারতকেই নিতে হবে, যা দিল্লির জন্য অত্যন্ত বিব্রতকর। সুতরাং সে নিরাপত্তায় কোনো কিন্তু থাকার কোনো সম্ভাবনাই নেই। এগুলো বিবেচনায় নিয়েই সাজানো হয়েছে তার নিরাপত্তা জাল। গত ৩ মাসে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোন আলাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে, যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে। ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর। শেখ হাসিনা যাতে নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারে, সেজন্যই দিল্লি এসব কথাবার্তা হতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা লিকও করে দিচ্ছে, যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছাতে পারে। এর আসল কারণটা যাই হোক, বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে গৃহবন্দীও নন বা রাজনৈতিক বন্দীও নন, ফলে দেশ বিদেশে তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন তিনি। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না, কি কারণে আমি বুঝি না। তবে ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা পালিয়ে ভারতে চলে গিয়েছেন, তাদের কারো কারো সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলেও তারা কেউই সশরীরে দলনেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। এদিকে বাংলাদেশের অগস্টের গণ অভ্যুত্থানের পরই রাজনীতির মোড় ঘুরে যায়। ১ আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ তারিখের পর অন্তর্বর্তী সরকার দেশের হাল ধরলে ২৮ আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা সেই প্রজ্ঞাপন বাতিল করার ঘোষণা দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার যেই কারণ দেখিয়ে তাদের বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অন্তর্বর্তী সরকার এমন কোনো তথ্য প্রমাণ পায়নি। সরকার বিশ্বাস করে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সাথে কোনো সম্পর্কই নেই। উপরে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, আর ভয় ভীতি আমার নেই। পরিবর্তিত এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিষ্পত্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিএনপি। তারা রীতিমতো উঠে পড়ে মাঠে নেমেছে তাদের নেতাকর্মীদের মামলা থেকে মুক্ত করতে। এই মর্মে তথ্য চেয়ে কেন্দ্র থেকে দলের জেলা ও মহানগর শাখার নেতাদের কাছে চিঠিও দেয়া হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে। রাষ্ট্রপক্ষে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর বলে এবং জাতীয় বেঈমান বলে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। পরে দেখা যায় জাতীয় পার্টির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা এবং পুড়ে যাওয়া ভবনের সামনে হুসেইন মোহাম্মদ এরশাদের মুরাল ভাঙচুর করে স্প্রে দিয়ে দেয়ালে লিখে রাখে জাতীয় টয়লেট।
একদিকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানা কৌতূহল, অপরদিকে দেশের রাজনৈতিক অবস্থা কখনো স্থিতিশীল আবার কখনো অস্থিতিশীল। এমন পরিস্থিতিতে ফ্যাসিস্ট সরকার তকমা পাওয়া শেখ হাসিনা দেশে ফেরার প্রসঙ্গে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, পরিস্থিতি এখনো প্রতিকূলে, বল উল্টাপাল্টা লাফাচ্ছে। এরকম সময় চালিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এখন বরং ধৈর্য দেখানোর সময়। ফলে প্রতিপক্ষের লুজ বলের জন্যই অপেক্ষা করাটাই শ্রেয়। তবে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা আত্মগোপনে থেকেও দেশের অভ্যন্তরে তার দলের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েই যাচ্ছে। ক্ষমতা হারানো এবং অপমানের শোধ নিতেও মরিয়া হয়ে আছে বলে তার বিভিন্ন ফোন আলাপে প্রতীয়মান হচ্ছে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা।